বাংলাদেশে এই মুহূর্তে বেশ কিছু অঘটন ঘটছে। আমরা দেখতে পাচ্ছি যে কোনো ঘটনার উপরই বিএনপির পুরোপুরি নিয়ন্ত্রণ নেই, সরকারের নিয়ন্ত্রণ নেই। যার যা খুশি তাই করছে। সর্বপ্রথম যে ঘটনাটিকে অ্যাড্রেস করতে চাই সেটি হচ্ছে ঢাকা পলিটেকনিকে ছাত্র দলের তাণ্ডব। এটি ঘটে গেছে। ঘটে যাওয়ার প্রায় ২৪ ঘন্টা পরও সেই আক্রমণকারীদের, হামলাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। অর্থাৎ ডে ওয়ান থেকেই প্রশাসন দলকানা আচরণটা শুরু করেছে। শিক্ষকরা পুলিশকে পলিটেকনিকের ভেতরে ঢুকতে দেয়নি। ঢুকতে না দিয়ে ছাত্রদলের সন্ত্রাসীরা নিজেদের মতো যা খুশি তাই করেছে, করার সুযোগ দিয়েছে। ছাত্র শিবির দাবি করেছে যে সেখানে বহিরাগত হিসেবে অর্থাৎ নন অ্যালোটেড যারা ছিল তাদেরকে বের করে দিতে হবে এবং এই নন অ্যালোটেডরা ভিতরে ঢুকে ও অ্যালটমেন্ট করা ছাত্রদের রুমগুলো ভাঙচুর করেছে, দখল করেছে। ছাত্রদলের এই তাণ্ডবের ব্যাপারে সাধারণ শিক্ষার্থীরাও মুখ খুলেছে, কারণ তাদের অনেকেই আহত হয়েছে। এমনকি হিন্দু ছেলেরা পর্যন্ত আহত হয়েছে। তারা স্টেটমেন্ট দিয়েছে তাদের সঙ্গে কি ধরনের আচরণ হয়েছে। সবকিছু মিলে যে তথ্য আমরা পেয়েছি সেটি হচ্ছে মূলত এই ঘটনার পেছনে আছে চাঁদাবাজি। সারা দেশে চাঁদাবাজির বিরুদ্ধে যেভাবে মানুষ জেগে উঠেছে, ছাত্রদল এবং বিএনপি খেই হারিয়ে ফেলেছে, কারণ তাদের উপার্জনের প্রধান উৎস চাঁদাবাজি। শত শত হাজার কোটি টাকা পর্যন্ত তারা এইখান থেকে প্রতি দিন এবং মাসে ইনকাম করে থাকে এবং এই টাকার একটা অংশ সরকার পর্যন্ত ভাগ পায়। টপ টু বটম সেই ভাগ বাটোয়ারা হয়ে শেষ পর্যন্ত এই টাকা কোথায় রাখবে, রাখার জায়গা না পেয়ে পাচার হয়। কারণ অবৈধ টাকার রাখার জায়গা আইন অনুযায়ী বাংলাদেশের ব্যাংকে সাধারণত রাখতে পারে না, উপার্জনের খাত দেখাতে হয়। চাঁদাবাজির মাধ্যমে উপার্জিত টাকা যখন ব্যাংকে রাখতে যায়, তখন এই উপার্জন বা এই হিসেব দুদকের কাছে গেলে দুদক জানতে চাইবে যে আপনি কিভাবে টাকা উপার্জন করলেন। সো এই টাকা আসলে খুব একটা রাখার সুযোগ নেই, কিছু কেনাকাটা করে খরচ করার সুযোগ আছে, সেটাও করে তারা। বিল্ডিং করে ফেলে, রাতারাতি আঙ্গুর ফুলে কলা গাছ হয়ে যায়, ধনী হয়ে যায়, এটা করে ফেলে ওটা করে ফেলে, গাড়ি কিনে ফেলে। যে বাইসাইকেল চালাতো এখন সে মোটর সাইকেল, 4 চাকার গাড়ি কিনে ফেলতে পারে। আমরা আওয়ামী লীগের আমলে দেখেছি যারা সাইকেল চালিয়ে চলতো তারা আওয়ামী লীগের 4 বছর 3 বছরের মাথায় গাড়ি কিনে ফেলেছে। তো ঠিক একই কাজ এখন শুরু হচ্ছে, লুটপাট শুরু হয়ে গেছে, দেদারসে চাঁদাবাজি চলছে। কিন্তু এবার যেহেতু জামাত এনসিপির মেয়েরা 77 জন এমপি এবং বিএনপিরও অনেক এমপি, কয়েকজন এমপি এর সঙ্গে জড়িত হয়ে যোগ হয়েছেন, যে চাঁদাবাজির ব্যাপারে তারা জিরো টলারেন্স থাকতে বলেছেন। যে কারণে এখন বিএনপির এই চাঁদাবাজ দলের, শুধু এটাকে বিএনপির দোষারোপ করলে ভুল হবে, বিএনপির নয়, বিএনপির চাঁদাবাজ অংশটি উঠে পড়ে লেগেছে তাদের এই চাঁদাবাজিকে হালাল করার জন্য, বৈধ করার জন্য। কেউ কেউ বলছেন সমঝোতা করে। একটা হচ্ছে চাঁদা আর একটা চাঁদাবাজি। চাঁদা কোনটা? আপনি নির্দিষ্ট আহ, সেবার বিনিময়ে একটা চাঁদা দিচ্ছেন, সেটা একটা চাঁদা। আপনি মাসিক দিতে পারেন, বাৎসরিক দিতে পারেন, ফি দিতে পারেন, যে কোনো। আপনি মনে করেন সমিতির চাঁদা দেন, সমিতিতে যদি আপনি চাঁদা দেন, বাস মালিক সমিতি, ট্রাক মালিক সমিতি বলেন, শ্রমিক কল্যাণ সমিতি বলেন, যে কোনো সমিতিতে আপনি চাঁদা দিলে আপনার বিপদে আপদে বা বিভিন্ন ক্রাইটেরিয়া আপনাকে সহযোগিতা করা হবে। আপনার গাড়ি যখন অ্যাক্সিডেন্ট করবে বা কিংবা মানে যে কোনো প্রয়োজনে আপনি অসুস্থ হলে এই সমিতির পক্ষ থেকে আপনাকে সহযোগিতা করা হবে। কিন্তু রাস্তায় যে চাঁদাবাজি হয়, মানুষ যে চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলে, সেই চাঁদাবাজি হচ্ছে আপনি রাস্তা দিয়ে সরকারি রাস্তায় গাড়ি চালাবেন, চাঁদা দিবেন রাস্তার রংবাজ চাঁদাবাজদেরকে, সন্ত্রাসীদেরকে। না দিলে আপনাকে কুপিয়ে হত্যা করবে। একজন লেগুনের ড্রাইভারকে এই তারেক রহমানের আমলে হত্যা করতে আমরা দেখলাম। তার কাছে দাবি ছিল লেগুনা চালাইতে হলে চাঁদা দিতে হবে। সে সাহস করে জুলাই অভ্যুত্থানের সেই সাহস বুকে নিয়ে বলেছিল না আমি চাঁদা দিব না। তারপর তাকে হত্যা করা হয়েছে। পুলিশ হত্যাকারীকে এখনো পর্যন্ত ধরতে পারেনি মানে ধরেনি। পুলিশের দায় নেই এটাতে। পুলিশের দায় হচ্ছে সরকার বা বিএনপি বা ছাত্র দল এখন যা বলবে, ঠিক আওয়ামী আমলে যেভাবে পুলিশ রাজনৈতিক দলের, ক্ষমতাসীন দলের হয়ে চলেছে, ঠিক এখন তাই করছে। আবার পুলিশ যদি সেটা নাও করে তাহলে পুলিশকে বদলি করে দেওয়া হচ্ছে। অর্থাৎ পুলিশেরও আসলে এখানে খুব বেশি কিছু করার নেই। এই প্রশাসনটা এই সরকারি ব্যবস্থার মধ্য দিয়ে এমন একটা বন্দোবস্তের মধ্যে দিয়ে চলে এসেছে যে এইটার আসলে সমূল উৎপাটন ছাড়া এটার কোনো পরিবর্তন হয় না। শেখ হাসিনার ফ্যাসিজম
উপড়ে ফেলার পরও এর কোনো সমাধান হয়নি, কারণ পুরো সিস্টেমটাই এখানে একটা করাপ্টেড সিস্টেম। যে ক্ষমতায় আসে, যে সরকারে আসে, সে সব ধরনের অপরাধ নীতি এবং ক্রাইমগুলো সে নির্বিঘ্নে করতে পারে এবং সমস্ত সিস্টেম তাকে সহযোগিতা করে, কারণ এইভাবেই সিস্টেমটা তৈরি হয়েছে। এই সিস্টেমটাই আবার এই ধরনের অপরাধীদেরকে ক্ষমতায় আনে। তো আমরা যেটা দেখলাম, ছাত্রদল যে পলিটেকনিকে যে ঘটনাটা ঘটিয়েছে, সেখানে সাধারণ শিক্ষার্থীদের দাবি ছিল যে যাদের নামে অ্যালার্ট আছে তাদেরকে তাদের রুমগুলো বুঝিয়ে দিতে হবে, এবং তাদের যে মোবাইল ল্যাপটপ ছাত্রদলের ছিনতাইকারীরা বা ছাত্রদলের পরিচয়ের সেই ছাত্ররা চুরি করে নিয়ে গেছে, সেগুলো ক্ষতিপূরণ দিতে হবে, ফেরত দিতে হবে। কিন্তু শিক্ষকরা বলছেন ভেতরে পুলিশ যাওয়া যাবে না। কেন যাওয়া যাবে না, এর কোনো উত্তর নেই। খুব সুন্দর একটি নাটক ঘটিয়েছে, নাটক চালিয়েছে সে তারা এই পলিটেকনিকে। চাঁদাবাজ এবং যে আশপাশের যে জায়গাগুলো আছে সেখানে চাঁদাবাজরা যে চাঁদা তুলতো, কিছু ছেলে সেই পলিটেকনিকের ছাত্ররা জুলাই অভ্যুত্থানের সেই অঙ্গীকারকে বুকে ধারণ করে চাঁদাবাজি বন্ধের জন্য তারা সোচ্চার হয়। তরুণ ছাত্র সমাজ সকল অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেয়। যেভাবে তারা ফ্যাসিবাদ উৎখাত করেছিল, ঠিক সেইভাবে বাংলাদেশ থেকে চাঁদাবাজ নির্মূলের জন্য তারা উদ্যোগ নিয়েছে। আর এই ঘটনার পর এই পলিটেকনিক ছাত্রদের উপর ছাত্রদল হামলাটা করে। হামলা করার পর তারা শিবির বেছে বেছে প্রথমে শিবিরের ছেলেদেরকে, পরে সাধারণ ছাত্রদের উপরও নারকীয় তাণ্ডব চালায়। ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে কোপায়, তারপরে পেটায়। একজন ছাত্রকে তারা রক কেটে দেওয়ার উদ্যোগ নিয়েছিল, হিন্দু একজন ছাত্রকে, সে তোষকের মধ্যে পালিয়েছিল। তারপর তাকে পায়নি, শিবিরের ছেলেদেরকে মেরে যখন তারা চলে যায়, একটু পর আবার ফিরে আসে, এসে ওই ছেলেকে মারার জন্য, তাকে রক কাটার জন্য প্রস্তুতি নেয়, চাকু টাকু নিয়ে এসে প্রস্তুতি নেয়। এই ফাঁকে ওই ছেলেটা পালিয়ে 2 তলা থেকে লাফিয়ে পড়ে যায়। লাফিয়ে সে বেঁচে যায়, জীবনে বেঁচে যায়, এবং ওদের ষড়যন্ত্র বাস্তবায়ন আর সম্ভব হয়নি। ওদের কথাবার্তা সে শুনে দ্রুত গিয়ে সে নিজের জীবন বাঁচায়, মানে 2 তলা থেকে লাফিয়ে পড়ে। তার পা ভেঙে গেছে, সে এখন হুইল চেয়ারে। সেই হিন্দু ছাত্রটি বলেছে যে তাকে ছুরি টুরি এনে তার রক কাটার বন্দি করেছিল। তো এই যে পরিস্থিতিটা দাঁড় করেছে, রক কেটে এইটাকে মিডিয়া শো করার চেষ্টা ছিল, যেটা শিবির করেছে। তো এই যে ছাত্রলীগের তাণ্ডব, যে তাণ্ডব গুলো আমরা এতদিন দেখেছি, এখন ছাত্রদল সেই হল দখলের কালচার শুরু করেছে, ফুটপাত দখলের কালচার চালু করেছে, এবং নানান অপকর্ম, ছাত্র নির্যাতন, হলরুম গেস্ট রুম কালচার, অর্থাৎ ছাত্রদের উপর বল প্রয়োগের সেই পূর্বের কালচার তারা আবার পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করছে। কিন্তু তারা হয়তো এইটা ভুলে গেছে যে এত সহজেই মানুষ কিন্তু আর সেই ফ্যাসিবাদে ফিরে যাবে না। এই ছাত্রদের অন্তত ফ্যাসিবাদে আর ফেরানো যাবে না। সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র শিবির মিলে এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে এবং তারা রুখে দাঁড়িয়েছে। ছাত্রদল কোনো অবস্থাতেই ঢাকা পলিটেকনিকে তাদের এই সন্ত্রাসী কার্যকলাপ অব্যাহত রাখতে পারবে না। যদি তাদের হয়ে শিক্ষক, পুলিশ প্রশাসন সবাই নেমে আসে, তাও পারবে না, কারণ ছাত্রদের ওপর কোনো বল প্রয়োগ পসিবল না। সাধারণ শিক্ষার্থীদের মধ্য থেকে শিবিরের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা দেওয়া হয়েছে, এইখানে কোনো ধরনের অনিয়ম, এখানে কোনো ধরনের সন্ত্রাস, হলরুম গণরুম কালচার, ছাত্রদের উপর বল প্রয়োগের কালচার পুনঃপ্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না। আমরা আশাবাদী সাধারণ শিক্ষার্থীরা যেভাবে জুলাইয়ের অভ্যুত্থানে অংশ নিয়ে জুলাই অভ্যুত্থান সংগঠিত করেছিল, ঠিক ছাত্রদলের এই বাড়াবাড়ির বিরুদ্ধে তাদের সে সোচ্চার ভূমিকা থাকবে। এটা গেল ছাত্রদলের ছাত্রদের উপর নির্যাতনের একটি কথা। এরপর দেখেন যুবদল কি করছে। যুবদল হচ্ছে একজন তরকারি বিক্রেতাকে নির্বাচনের সময়ে একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল একজনের ব্যাপারে, যুবদলের জহিরুল ইসলামের বিরুদ্ধে, যে সে গরু চুরি এবং আরো অনেক অপকর্মের সঙ্গে জড়িত। তো সেই স্ট্যাটাসকে কেন্দ্র করে গতকাল তাকে হত্যা করা হয়েছে। সে যখন স্থানীয় বাজারে যায়, বাজার থেকে তাকে ইউনিয়ন যুবদলের অফিসে ডেকে নিয়ে আসা হয়, এনে তাকে পিটিয়ে
পিটাতে 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 শেষ পর্যন্ত হত্যা করা হয়। একজন রোজাদার মানুষকে এইভাবে নির্মমভাবে হত্যা করার মধ্য দিয়ে যুবদল তার হত্যার রাজনীতি শুরু করলো এই নতুন বাংলাদেশে, এই তারেকের বাংলাদেশে, এই বিএনপির শাসনামলে। নতুন বিএনপির শাসনামল আবার শুরু হলো এইভাবে হত্যা দিয়ে। নারী হত্যা, শিশু হত্যা, তরকারি বিক্রেতা হত্যা এবং ছাত্র হত্যার মধ্য দিয়ে। এদিকে তারা আবার নতুন সুর তুলেছে, জুলাই সনদ তারা কোর্টের মাধ্যমে এটাকে বাস্তবায়ন করা থেকে বিরত থাকতে চায়। কোর্টকে ব্যবহার করে তারা জুলাইয়ের সনদ বাস্তবায়ন করা থেকে দূরে থাকবে। ঠিক যে কাজটি করেছিল আওয়ামী লীগ, যে কোনো বিষয়ে হাইকোর্টকে ব্যবহার করত, এটাও তারা শুরু করেছে। আজকে একটা কথা দেখলাম, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি বলছেন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এখনই এত কথা কেন? রাষ্ট্রপতির মেয়াদ, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির মেয়াদ এখনো শেষ হয়নি। মির্জা ফখরুল যে সংবিধানের কথা বলছেন, যে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির মেয়াদ শেষ হয়নি, সেই সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর মেয়াদ কি শেষ হয়েছে? সুকৌশলে তিনি কিন্তু সেই সংবিধানে রাষ্ট্রপতির মেয়াদ শেষ হয়নি বলে মূলত তিনি এটাই মিন করেছেন যে প্রধানমন্ত্রীর মেয়াদও শেষ হয়নি। তাহলে তারেক রহমান কিভাবে প্রধানমন্ত্রীর শপথ নিলেন? সকলকে সতর্ক করে বলতে চাই, এই খেলাটা শেষ পর্যন্ত খুব ভয়ঙ্কর একটা খেলার জায়গায় যাবে। সেটা জনগণের জন্য ভয়ঙ্কর হতে পারে, বাংলাদেশের মানুষের জন্য ভয়ঙ্কর হতে পারে। শুধুমাত্র তারা যে আচরণ করছেন, শেষমেশ তারা তাদের ফাঁসির ব্যবস্থা করছেন কিনা সেটি আমাদের কাছে সন্দেহ হয়। সংবিধান নিয়ে তারা যে খেলা শুরু করেছেন, যদি এই সংবিধানকে তারা পুনর্বহাল করেন বা এই সংবিধানকে মান্য করেন, তাহলে এই সংবিধান অনুযায়ী তাদের ফাঁসি হতে হবে। কার ফাঁসি হবে? তারেক রহমানের ফাঁসি হবে। তিনি জবরদখল করেছেন প্রধানমন্ত্রিত্ব। খুব খেয়াল করবেন, জুলাই অভ্যুত্থান সংগঠিত হয়েছে, এরপর একটি ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হয়েছে। আপনাদেরকে একটা খবর বলে রাখি, এই গভর্নমেন্ট বা এই ইন্টারিম গভর্নমেন্ট তৈরির ক্ষেত্রে, গঠনের ক্ষেত্রে একটা বড় শক্তি কিন্তু জামাত ইসলামীকে আমন্ত্রণ জানিয়েছে। আপনারা জানেন তারা কারা? জামাতের কাছ থেকে ছাত্ররা, ডক্টর ইউনূস বা আরো অন্য যারা ছিলেন, তারা তাদেরকে বলেছেন যে কাদেরকে আপনার উপদেষ্টা বৈঠকে আপনাদের পক্ষ থেকে দু একজনের নাম বলেন, কয়েকজনের নাম বলেন, কাদেরকে আপনার উপদেষ্টা পরিষদে দেখতে চান। জামাত কারো নাম অফার করেনি। জামাত কারো নাম অফার করেনি। জামাতকে এখানে নেতৃত্ব দিতে বলা হয়েছে, জামাত নেতৃত্ব দেয়নি। জামাতের আমির সেখানে উপদেষ্টা পরিষদে অংশ নেননি। আমির অংশ নেননি মানে সেখানে কাউকে, জামাতের হয়ে কাউকে সেখানে ভূমিকা রাখার সুযোগ তারা দেননি। কেন দেননি? এটা মাথায় রাখতে হবে। এরপর নির্বাচন হলো। সেই নির্বাচনের আগে জামাত চেয়েছিল গণভোটটা আগে হোক, যাতে গণভোটের রায় বাস্তবায়নের পর, সংস্কারের পর একটি দল ক্ষমতায় আসতে পারে, সে যে দল হোক। সবাই জানতো যে বিএনপি ক্ষমতায় আসবে বা বিএনপির ক্ষমতায় আসা উচিত বা বিএনপি ক্ষমতায় আসার মতো। কিন্তু বিএনপিও এটা আরো বেশি করে জানতো, যে কারণে তারা চেয়েছে যে না, কোনো গণভোটের দরকার নেই, কোনো কিছু দরকার নেই, যা আছে সেইভাবে থাকুক, শুধু নির্বাচনটা হোক, আমরা এসে ওভারহেলমিং, আমরা সব আসন তো এখন যেহেতু আওয়ামী লীগ নেই, সব আসন আমরা পাবো, আমরা যা খুশি তাই করব, ভালোটাও আমরা করবো, খারাপটাও আমরা করবো। ঠিক এখনো তারা সেই জায়গায় আছে। এখন তারা বলছে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার দিবে, অর্থাৎ ভালো কিছু তারা এখান থেকেই করবে। আবার দুদকের চেয়ারম্যান থেকে শুরু করে কমিশনাররা সবাই পদত্যাগ করেছেন, অর্থাৎ দুদককে নিজেদের দন্ত নখরহীন একটা বাঘ বানানোর চেষ্টা করছে, যাতে দুদক তাদের ঋণ খেলাপিদের, তাদের দুর্নীতিবাজদের, তাদের চোর বাটপাটদেরকে ধরতে না পারে। দুদকের উপর হস্তক্ষেপ করে তারেক রহমান প্রমাণ করেছেন তার বিরুদ্ধে আনিত দুর্নীতির অভিযোগগুলো সম্পূর্ণ সত্য।
$20 বিলিয়ন থেকে শুরু করে 20,000 অমুক তমুক যত অ্যামাউন্টের আমরা দুর্নীতির কথা শুনেছি, হাওয়া ভবনের দুর্নীতি, খাম্বার দুর্নীতি, সমস্ত দুর্নীতির অভিযোগ তারেক রহমানের সঙ্গে যা সংশ্লিষ্ট তার অধিকাংশ সত্য বলে তিনি প্রমাণ করে দিলেন এই দুদকের উপর হস্তক্ষেপ করে। জুলাই সনদের কথা ছিল দুদকের নিয়োগ হবে ওই সেই জুলাই সনদ অনুযায়ী একটি ভিন্ন কমিটির মাধ্যমে, নিয়োগ কমিটির মাধ্যমে, যে কমিটিতে সরকারি দলের একজন থাকবেন, বিরোধী দল থেকে একজন থাকবেন, বিচারকদের মধ্যে সাবেক বিচারপতিদের মধ্যে থেকে একজন থাকবেন, এইরকম একটি ইনক্লুসিভ কমিটির মাধ্যমে যেখানে সরকারের একক প্রভাব থাকবে না, দলীয় লোক আসার কোনো সুযোগ থাকবে না। বাংলাদেশ ব্যাংক দখল করা হলো, দুদক দখল করা হলো। দুদক তো তারাই দখল করে যাদের দুর্নীতি করার ইচ্ছে থাকে। কি পরিমাণ দুর্নীতি করবে বিএনপি, তারেক রহমানরা, এটা তার একেবারে জলজান্ত প্রমাণ এই দুদককে এত দ্রুত দখল করার মধ্য দিয়ে। এখন যেটা করেছে সংবিধানটা, যখন সংবিধান আপনি এখন এখন যেমন আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন যে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি এখনো তার মেয়াদ আছে, তাহলে অবশ্যই প্রধানমন্ত্রীরও মেয়াদ আছে। সংবিধান তো দুইজনের জন্য দুইটা করা হয় নাই, যে প্রধানমন্ত্রীর জন্য একটা সংবিধান, রাষ্ট্রপতির জন্য একটা সংবিধান, নো। তাহলে মেয়াদ থাকা প্রধানমন্ত্রীকে অপসারণ করে যিনি ক্ষমতা দখল করেছেন, অর্থাৎ সুফলভোগী যিনি, তার ফাঁসি হবে, মানে তারেক রহমানের ফাঁসি হবে। আর যদি ফাঁসি হয় তাহলে ডক্টর ইউনূসের ফাঁসি হতে পারে, অথবা কারোই ফাঁসি হবে না যদি তারা মনে করেন যে এটা পিপলস উইল, জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন। কেন? জনগণের ইচ্ছাই একটি রাষ্ট্রের সবচেয়ে বড় ক্ষমতা। পিপলস উইলটাই হচ্ছে রাষ্ট্রের সার্বভৌম, রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার মালিক হচ্ছে জনগণ। এটা সাংবিধানিক শুধু নয়, এটি হচ্ছে রাষ্ট্রের সংজ্ঞা। তো রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার মালিক যদি হয় জনগণ, তাহলে সেই গণভোটকে কিভাবে সামান্য একটা কোর্ট বাতিল করে দেয়? কোর্টের তো কোনো অস্তিত্বই থাকে না। বাতিল যখন করে দেয়, বাতিল যখন হয়ে যায়, তখন তাহলে জন আকাঙ্ক্ষার কোনো মূল্য নেই, গণভোটের মূল্য নেই, মানে জন আকাঙ্ক্ষার মূল্য নেই। আর জন আকাঙ্ক্ষার মূল্য না থাকলে দাঁড়িয়েছে সংবিধান, আগের সংবিধান, শেখ হাসিনার সংবিধান, সেই সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের যেমন রাষ্ট্রপতির যেমন মেয়াদ আছে, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনারও মেয়াদ আছে, তিনিও মেয়াদ উত্তীর্ণ হননি। তাকে অপসারণ যারা করেছেন তাদের ফাঁসি হবে, এবং সেই অপসারণের পর যিনি ক্ষমতা দখল করেছেন তারও ফাঁসি হবে। জুলাই সনদ নিয়ে যদি বাড়াবাড়ি করে, সরওয়ার তুষার বললেন, এনসিপির নেতা সরওয়ার তুষার বলেছেন জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া বিএনপির কোনো অপশন নাই। ওই ডেপুটি স্পিকার দিবেন, ওইটা দিবেন, দয়া দাক্ষিণ্য করবেন, উদারতা দেখাবেন, আপনাকে মিডিয়া ইতিবাচক হাততালি দিবে, নো, এটার কোনো সুযোগ নেই। আপনাকে পুরোপুরি জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, এটা ছাড়া কোনো অপশন নাই। বলে রাখলাম, আজকে ক্ষমতার দম্ভে যদি আপনারা এটা ভুলে যান, তাহলে কাল এই ঘটনায় আপনাদের ফাঁসি হবে। যারা জুলাই সনদ বাস্তবায়ন করে না যাবেন, যদি বিএনপি ক্ষমতার কারণে কিংবা কারো চাপের কারণে জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়ন থেকে সরে যায়, তাহলে যারা এই ক্ষমতার পার্ট হবেন তাদের অনেকের ফাঁসি হয়ে যাবে। আপনাদেরকে একটা ঘটনা মনে করিয়ে দিই, জামাত আমিরকে কিভাবে ব্ল্যাকমেইল করা হয়েছিল এবং জামাত আমির কেন সেটা মেনে নিয়েছিলেন। মোহাম্মদ মুরসি মিশরে যখন তিনি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় এলেন, ভোট হলো, ভোটের মধ্য দিয়ে তিনি ক্ষমতায় আসলেন, তারপর তাকে আবার সরিয়ে দেওয়া হলো অপসারণ করে, ক্ষমতা দখল করে। এই মুরসি সহ 507 জনের ফাঁসি দেয়া হয় মিশরে। এই যে আজকে যারা তারেক রহমানের মতো ক্ষমতায় এসেছেন, এরকম 507 জন কিংবা 500 জনের ফাঁসি হওয়া এই বাংলাদেশে অসম্ভব কিছু নয়। কারণ এই তারেক রহমানের পিতা জিয়াউর রহমান সরকার উৎখাতের চেষ্টা বা অভ্যুত্থানে অংশ নেওয়া বা বিদ্রোহে অংশ নেওয়ার অপরাধে সেনা সদস্যদের হত্যা করেছেন। 1140 জনের একটা তালিকা আছে, প্রায় এখান থেকে প্রায় 3000 জনের মতো সেনা সদস্যকে হত্যার একটি খবর সারা বিশ্বে ইতিহাসে
লিখিত আছে। আপনারা যে কোনো উইকিপিডিয়া থেকে শুরু করে যে কোনো তথ্য সার্চ করে দেখতে পারেন, এইভাবে গণফাঁসি দেওয়া হয়েছিল। সেই ফাঁসিতে ঝুলতে হতে পারে যারা আজকে ক্ষমতার দম্ভ দেখাতে চেষ্টা করছেন, জুলাইকে অস্বীকার করার চেষ্টা করছেন। সেখানে জামাতের কার ফাঁসি হবে, এনসিপির কার ফাঁসি হবে, সেটি বিবেচ্য নয়। যারা এই ক্ষমতার ভাগ নিয়েছেন, যারা অপসারণের সঙ্গে যুক্ত ছিলেন তাদের, এবং যারা ক্ষমতার ভাগ নিয়েছেন, প্রত্যেকের ফাঁসি হতে পারে। অতএব এই জুলাই সনদ নিয়ে, নিজেদের রক্ষা কবচ নিয়ে খবরদার খেলবেন না। যারা আপনাকে আজকে আশ্বাস দিচ্ছে, তারা এরকম আশ্বাস শেখ হাসিনাকেও দিয়েছিল, কিন্তু শেখ হাসিনাকে তারা বাঁচাতে পারেনি। তারাই আওয়ামী লীগ করবে না, তারাই, ওই শক্তি, ওই ডিপ স্টেটই আপনাদের ফাঁসির ব্যবস্থা করে যাবে। এটা মাথায় রাখবেন এবং সতর্ক থাকবেন। বিশেষ করে তারেক রহমান এবং ডক্টর ইউনূস, আপনাদের দুজনেরই ফাঁসির রশিতে ঝুলতে হতে পারে যদি জুলাই সনদ বাস্তবায়িত না হয়, যদি এই সংবিধানকে কোনো অবস্থাতে আপনারা একজিস্ট রাখতে চান। এই সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীকে অপসারণের কোন রাস্তা নেই। যদি কেউ চেষ্টাও করে, তার শাস্তি হচ্ছে ফাঁসি। এবং এই কারণেই শেখ হাসিনা 15 বছর টিকে ছিল, কোনো কু হয়নি, কোনো বিপ্লব হয়নি। ছাত্র জনতা বিপ্লব করেছে, কিন্তু ক্ষমতা তুলে দিয়েছে ডক্টর ইউনূসের হাতে। ডক্টর ইউনূস ক্ষমতা তুলে দিয়েছে তারেকের হাতে। ফাঁসিতে যদি ঝুলতে হয়, এদের দুজনকে ঝুলতে হবে সবার আগে। আবারও বলছি, সেই সরোয়ার তুষারের সাথে একমত হয়ে যে জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত বিএনপির কোনো অপশন নাই। বিএনপির প্রতি উদাত্ত আহ্বান থাকবে, জুলাই সনদ নিয়ে আর কোনো ধরনের দেরি না করে গুম, হত্যা, ধর্ষণের রাজনীতি বন্ধ করে এখনই সিরাতুল মুস্তাকিমের পথে আসেন, সোজা সরল পথে আসেন। রাজনীতিকে রাজনীতির জায়গায় রাখেন। তারেক রহমানের প্রতি এখনো মানুষ খুশি, তিনি এখনো পাবলিকের মতো চলাফেরা করছেন, সঠিক সময় অফিস করছেন, ইতিবাচক কাজ করছেন। আর ফাঁকতালে জুলাই সনদ নিয়ে 2 নম্বরই করছেন। সেটা কে করছে, কোন পার্ট করছে, বিএনপির কোনো অংশ কিনা, সেটা কি ভারতের ভারতের পক্ষ থেকে বিএনপির ভেতরে থাকা মন্ত্রী পরিষদ করছে কিনা, অন্যরা করছে কিনা, সেটি আমাদের দেখার বিষয় নয়। আমাদের দেখার বিষয় জুলাই সনদ বাস্তবায়িত হইতে হবে। এর বাইরে যদি যায়, তাহলে আবার অভ্যুত্থান হবে, এবং সেই অভ্যুত্থানের পর হতে পারে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে। আওয়ামী লীগ না আসলে, যাদের পাওয়ারে আপনারা ক্ষমতায় আসছেন, সেই তাদেরই অন্য কোনো শক্তি ক্ষমতায় আসবে এবং আপনাদের ফাঁসি দিবে। সেই ফাঁসির রায় কিন্তু শ্রীলঙ্কাতেও হয়েছে। অতএব সতর্ক হন। মনে করবেন না এই চেয়ার চিরস্থায়ী। এই চেয়ারে বসার পর দিন থেকে আপনার মাথার উপর ফাঁসির রশি ঝুলছে।